নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, কলকাতা। আজকে আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ও জোয়ার ভাটা এই নিয়ে আজ আমরা আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, রবীন্দ্রনাথ লিখেছিলেন, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। আচ্ছা বলো তো, এই আলো আসলে কিসের আলো? জানো তো, আমরা দিনের বেলা সূর্যকে দেখি, রাত্রিবেলা চাঁদকে দেখি, চাঁদের আলো দেখি, কিন্তু সব শক্তির উৎস হলো সূর্য, সব আলোই হলো সূর্যের আলো। আমাদের এই সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী, আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, আর পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ঘুরতে সময় লাগে 29 দিন 12 ঘন্টা। তো এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে, এতে কি সূর্যের আলোর কখনো পৃথিবীতে পৌঁছতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে? কোনো ম্যাজিক কিছু ঘটছে? কেউ কি কারোর আড়ালে চলে যাচ্ছে? হ্যাঁ, এই আড়ালে চলে যাওয়ার ঘটনা ফলশ্রুতি হলো পূর্ণিমা, অমাবস্যা, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। চলো দেখে নিই কে কার আড়ালে কখন গেলে পরে কি ঘটতে পারে। দেখো, সূর্য, চাঁদ আর পৃথিবী এই তিনটে তো পরপর অবস্থান করছে। একটু মডেল এসো, আমরা মডেলে একটু ভালো করে বিষয়টাকে দেখে নিই যে কি ঘটছে বা কার অবস্থানটা কোথায় রয়েছে। তোমাদের জন্য আমি এনেছি আজকে একটা মডেল। এই মডেলটাতে চাঁদ আছে, সূর্য আছে, পৃথিবী আছে। তো এই চাঁদ, সূর্য, পৃথিবী যদি আমরা দেখি তাহলে দেখো ঠিক এরকম ভাবে সূর্য আর পৃথিবীর মাঝখান দিয়ে এরকম ভাবে চাঁদটা ঘুরছে, বা বলা যায় পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। দেখো, এইভাবে ঘোরার ফলে আমি যেখানে এসে চাঁদটাকে থামালাম, এখন দেখো সূর্য আর পৃথিবীর মাঝখানে রয়েছে চাঁদ। আবার যদি চাঁদকে যদি সে ঘুরতে শুরু করে, দেখো এখন একটা এমন জায়গায় রয়েছে যে ঠিক চাঁদ পৃথিবী আর সূর্যের একদম যে মাঝামাঝি রয়েছে তা বলা যায় না, বলতে পারি যে চাঁদ, পৃথিবী, সূর্য একটা ত্রিভুজ তৈরি করেছে। আবার যদি আরো কিছুটা এগিয়ে নিয়ে যাই এই চাঁদকে, তাহলে এই যে পজিশনটায় এলো, এই পজিশনটায় কিন্তু দেখো চাঁদ, পৃথিবী, সূর্য আবার সে একই লাইনে এলো, কিন্তু এক্ষেত্রে চাঁদ আর সূর্যের মাঝখানে চলে এসছে পৃথিবী। এই যে বিবিধ অবস্থান, এই বিবিধ অবস্থানের ফলে কখনো দেখো সূর্যের আড়ালে চলে যাচ্ছে চাঁদ, কখনো পৃথিবীর আড়ালে চলে যাচ্ছে সূর্য। এবার একটু ছবিতে এসো, দেখে নি যে কিভাবে এই আড়ালগুলো ঘটছে। তোমাদের এখানে যে অবস্থানটা আমরা দেখাচ্ছি, সেখানে সূর্য আর পৃথিবী এই দুটোর মাঝখানে রয়েছে চাঁদ। আচ্ছা, চাঁদ যদি সূর্য আর পৃথিবীর মাঝখানে থাকে, তাহলে সূর্যের আলো পৃথিবী সরাসরি পেতে পারে কি? বা সূর্যের আলো পৃথিবীতে আসতে কোনো বাধা তৈরি করতে পারে কি?
দেখো কি ঘটছে। এই যে সূর্য রয়েছে আর ওদিকে পৃথিবী রয়েছে, পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে রয়েছে সেই দিকটাতে দিন হচ্ছে, উল্টো দিকে রাত হচ্ছে। কিন্তু সূর্য আর পৃথিবীর মাঝখানে রয়েছে চাঁদ। চাঁদের যে দিকটা সূর্যের দিকে রয়েছে সেই দিকটা তো চাঁদের সেই সময় দিন, কিন্তু চাঁদের যে দিকটা রাত, অর্থাৎ সেই দিকটা রয়েছে পৃথিবীর দিকে মুখ করে। তাহলে পৃথিবী থেকে চাঁদের আমরা দিন দেখছি না রাত দেখছি? দেখছি হচ্ছে চাঁদের রাত অংশটা, অর্থাৎ চাঁদকে তখন আমরা অন্ধকার দেখছি। আর যদি এমন হয় যে চাঁদ পৃথিবী সূর্য তখন একদম এক লাইনে চলে আসছে, এই অবস্থায় কিন্তু আমরা চাঁদকে আর ভালোভাবে তখন দেখতে পাবই না, কারণ সূর্যের আলো তখন চাঁদ পুরোটাই ঢেকে দিয়েছে পৃথিবীর ওই অংশে আসার জন্য। ফলে তখন আমরা সেই যে অবস্থাটা, সেই অবস্থাকেই আমরা বলবো অমাবস্যা। এখন এই অমাবস্যার যে সিচুয়েশন, অর্থাৎ যে অবস্থা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ পৃথিবী আর সূর্যের ঠিক মাঝখানে রয়ে গেছে। এখন যদি এমন একটা অবস্থায় আসে যেখানে কিনা তারা একেবারে এক সরল রেখায় উপস্থিত হয়েছে, তখন ওই সরল রেখার যে বিন্দুটা পৃথিবীকে এসে স্পর্শ করছে সেই বিন্দুতে কিন্তু একদম অন্ধকার, অর্থাৎ সেই বিন্দুতে কিন্তু সূর্যের আলো এক ফোঁটাও আর আসতে পারছে না। এই ঘটনাটাই হলো সূর্যগ্রহণ। আমরা আরেকবার দেখো মডেলটাতে দেখে নিই যে ঠিক কোন অবস্থানে এলে পরে আমরা সূর্যগ্রহণ ঘটনাটা ঘটবে। এসো মডেলটাতে আমরা একবার দেখে নিই। যদি আমরা মডেলের দিকে তাকাই তাহলে এখানে দেখো এখন যে সিচুয়েশনটা রয়েছে তাতে সূর্য সরাসরি আলো দিচ্ছে পৃথিবীকে, সূর্যের মাঝে কিন্তু এখন চাঁদ নেই। এইবার আমি ঠিক সূর্য আর পৃথিবীর মাঝখানে রেখে দিলাম চাঁদকে। এই অবস্থায় এই যে লাইনটা তৈরি হলো চাঁদ, সূর্য আর পৃথিবীর, এই যে লাইনটা তৈরি হয়েছে, এই লাইনটাতে পৃথিবীর ঠিক এই পয়েন্টটা, অর্থাৎ যেখানে আমার পেনটা ধরা রয়েছে, পৃথিবীর ঠিক এই পয়েন্টটাতে কিন্তু কোনোভাবেই সূর্যের আলো এসে পৌঁছতে পারছে না। শুধু পৌঁছতে পারছে না নয়, একেবারে অন্ধকারাচ্ছন্ন একটা অবস্থা তৈরি করে ফেলেছে। কোন জায়গাটা না, ঠিক আমার পেনটা যে বিন্দুটাকে স্পর্শ করে আছে, কারণ এই যে বিন্দুটা, এই বিন্দুটাতে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধা পেয়ে যাচ্ছে। এই যে অবস্থাটা, এই অবস্থাকেই বলা হচ্ছে সূর্যগ্রহণ। এবং এই অবস্থাটা আমরা দিনের বেলাতেই পর্যবেক্ষণ করব, কারণ সূর্যের আলো দেখো আমার পেনটা যে বিন্দুটাতে স্পর্শ করে আছে তার আশপাশের যে অঞ্চলটা, সেই অঞ্চলটাতে কিছু কিছু পরিমাণে এসে পড়ছে, অর্থাৎ পৃথিবীর সেই অংশটাতে যেখানে দেখো ছবিতে একটা নীল রং করা রয়েছে, সেটা হচ্ছে দিনের অংশ। এই দিনের অংশের মধ্যে যখন কিনা চাঁদ সূর্যের আলো আসার পথটাকে একেবারে আটকে দিচ্ছে, সেই সময়ে পৃথিবীর ওই নির্দিষ্ট অংশটাতে, যে অংশটাতে কিনা সূর্যের আলো এসে বাধা পাচ্ছে আসার জন্য, সেই অংশটাতে হচ্ছে সূর্যগ্রহণ। কেমন লাগে এই সূর্যগ্রহণকে পৃথিবীতে দেখতে?
যদি মহাকাশ থেকে দেখা যায়, এসো আমরা একটু স্লাইডে দেখে নিই যে যদি মহাকাশ থেকে আমরা পৃথিবীকে দেখি আর যদি তখন সূর্যগ্রহণ ঘটে তাহলে কি ঘটছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীর মধ্যে একটা মাত্র অংশে, দেখো দেখতেই পাচ্ছ যে কিভাবে চাঁদের ছায়াটা, এটা আসলে কি হয়েছে, সূর্যের আলো চাঁদের ওপরে প্রথমে এসে পড়ছে, তারপরে চাঁদ একটা ছায়া তৈরি করছে, সেই ছায়াটাই পৃথিবীর ওপরে এসে পড়ছে। দেখো বাকি অংশে কিন্তু দিন, কিন্তু ঠিক যে অংশে চাঁদের ছায়াটা এসে পড়েছে সেই অংশটাতেই সূর্যগ্রহণ হচ্ছে। সেই অংশটাতে সেই অংশের লোকেরা সূর্যকে একদমই দেখতে পাচ্ছে না, ঠিক এই ছবিটার মতন। এখন এই যে সূর্যগ্রহণ হচ্ছে, তাহলে আমরা এটা দেখতেই পেলাম যে গোটা পৃথিবীতে একসাথে কখনোই সূর্যগ্রহণ কিন্তু হবে না, তাই না? সূর্যগ্রহণ পৃথিবীর একটি অংশে একটা সময়ে পুরোপুরিভাবে হবে, এবং যে অংশে পুরোপুরিভাবে সূর্যগ্রহণ হচ্ছে তার আশেপাশে আংশিকভাবে এই সূর্যগ্রহণ হতে পারে। কিরকম দেখো, আমি যদি এই ছবিতে যে এ বিন্দুটা রয়েছে সেই দিকে যদি খেয়াল করি, তাহলে সেটা হলো এইখানকার এই প্রথম যে ছবিটা রয়েছে সেই অংশটা। এবং এই অংশে কি হচ্ছে, এই অংশে সূর্যের আলো চাঁদের দ্বারা সম্পূর্ণভাবে বাধা পাচ্ছে, যেমন একটু আগে তোমাদের আমি মডেলে দেখালাম। এই অংশকে বলা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বা এই ঘটনাটাকে বলা হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এবং এই যে অংশে, যে ছোট্ট অংশটাতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটছে, তার আশপাশে যারা আছেন তারা কিন্তু ওই চাঁদ, সূর্য আর পৃথিবীতে তাদের অবস্থানে ঠিক একদম একই সরল রেখায় নেই, একটু সামান্য এদিক ওদিক সরে আছেন। ফলে তারা যেটা পর্যবেক্ষণ করছেন সেটা হচ্ছে বৃত্তাকার সূর্যগ্রহণ। যেমন এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে যে পয়েন্টটা, তাকে কেন্দ্র করে একটা ছায়া বলয় তৈরি হয়েছে, এইটা হলো বৃত্তাকার সূর্যগ্রহণ। এইখানে কি হয়, এখানে কিন্তু সূর্যের আলোটাকে ওই কালো যে গোল, এই কালো গোলটা কি বলতো, কালো গোলটা হচ্ছে সেই চাঁদের অন্ধকার দিকটা, অর্থাৎ চাঁদের যে অংশটা তার চারিদিকে সূর্যকে হালকাভাবে দেখা যায়। আর আরো যে পাশের অংশ, যেখানে কিনা সূর্যের আলো কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই অংশটা হলো এই যে সি অংশ, সেটা হলো আংশিক গ্রহণ। সেখানে আংশিক সূর্যগ্রহণ ঘটে থাকে, অর্থাৎ সেখানে সূর্যের আলো কিছুটা গিয়ে পৌঁছচ্ছে, চাঁদ পুরোপুরি সূর্যটাকে ঢেকে ফেলতে পারছে না, বা বলা যায় যে সেই অংশের যে অবস্থান সূর্য এবং চাঁদের সাপেক্ষে, সেই অংশের যে কৌণিক অবস্থান, তাতে সেই অংশে সূর্যের আলো পুরোটা চাঁদ ঢেকে ফেলতে পারছে না। এই অংশে হচ্ছে আংশিক গ্রহণ। এখন যখন সূর্যগ্রহণ হয়, তাহলে তোমরা তো দেখলে যে প্রথমে মানে এটা হতে পারে যে কোনো অংশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোনো অংশ থেকে বৃত্তাকার সূর্যগ্রহণ, আবার কোনো অংশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখতে পাই। যে অংশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় সেই অংশে যদি এটা আমরা জানতে পারি যে কেমন ভাবে ঘটে, তার পর্যায়গুলো কি কি, তাহলে দেখো এই নিচের যে ছবিটা রয়েছে সেখানে যদি তোমরা ছবিটার ডান দিক থেকে বাঁ দিকে যাও, তাহলে প্রথমে আমরা পুরো সূর্যটাকে দেখছি, তারপরে তার 23% চাঁদের আড়ালে চলে যাচ্ছে, তারপরে তার 50% চাঁদের আড়ালে যাচ্ছে, তারপরে তার 75% যাচ্ছে, তারপরে পুরোটাই চলে যাচ্ছে, অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটছে।
এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হওয়ার পথে দুটো খুব সুন্দর ঘটনা ঘটে। একটা হলো হীরের আংটি তৈরি হয়, আর একটা হলো মুক্তোর মালা তৈরি হয়। হ্যাঁ, এগুলো একটা আলংকারিক নাম। আসলে সূর্য যখন চাঁদের আড়ালে চলে যেতে থাকে তখন একদম শেষ পর্যায়ে একটা সূর্যের আলোর একটি কণা মাত্র ঠিকরে যেন বেরোয়, এই অবস্থাকে বলা হয় হীরের আংটি বা হীরক দ্যুতি। চাঁদের অন্ধকারের আড়ালে ওইটুকু সূর্যের আলোর যে কণা তাকেই বলা হয় হীরের আংটি। এবং সেরেও যখন আস্তে আস্তে আড়ালে চলে যেতে থাকে তখন অনেকগুলো হীরের আংটির খুব ছোট ছোট অংশ, অর্থাৎ সূর্যের যে যে দ্যুতি, যে কণা, সেটা একসাথে পরপর হয়ে যেন একটা মুক্তোর মালা তৈরি করে। এবং এটা একদম চন্দ্রপৃষ্ঠের সাথে সূর্যের যে মিলিত হওয়ার একেবারে শেষ পর্যায়ে এই অংশটি, এই যে সুন্দর যে বিষয়টি, এটা আমরা পর্যবেক্ষণ করতে পারি। এবং সূর্যগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে আবার আস্তে আস্তে তার 75% তার অন্ধকারে থাকে, 25% তারপরে বেরোয়, তারপরে দেখো 50% আস্তে আস্তে বেরোচ্ছে, এবং শেষে এসে পুরো সূর্যটা আবার ওই চাঁদের যে ছায়া সেখান থেকে বেরিয়ে আসে। এবং এই পুরো ঘটনাটা একবার চাঁদের আড়ালে চলে যাওয়া এবং আবার চাঁদের আড়াল থেকে বেরিয়ে আসা, এই পুরো ঘটনাটা প্রায় ঘন্টা 3 সময় লাগে, মোটামুটি বিজ্ঞানীরা সেরকমই হিসাব করে দেখেছেন। তবে এখানে একটা জিনিস, এই চাঁদের আড়ালে যে যাচ্ছে বা চাঁদের আড়াল থেকে বেরিয়ে আসছে, এটা ঘটার পেছনে মূল কারণটাই কিন্তু চাঁদ এবং সূর্য যে তার নিজস্ব যে অক্ষপথে যে ঘুরছে, চাঁদ যে তার যে অক্ষের উপরে ঘুরছে, সেটাই কিন্তু তার কক্ষপথে, তার নিজের অক্ষের উপরে ঘুরতে ঘুরতে যে তার কক্ষপথে ঘুরছে, সেটাই কিন্তু মূল কারণ। এবং পাশাপাশি পৃথিবীও যে ঘুরছে, এবং সূর্যকে কেন্দ্র করে এই দুটি গ্রহ এবং উপগ্রহের ঘূর্ণনই কিন্তু এই একজনের আড়ালে আর একজনের চলে যাওয়ার মূল কারণ। আমরা যদি এরপরে চাঁদের আরেকটার দিকে আসি, অর্থাৎ চাঁদ যখন সূর্য আর পৃথিবীর একেবারে বিপরীত দিকে থাকে। আচ্ছা, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা কখনো কোথাও দেখেছো? হ্যাঁ, তোমরা দীঘা, পুরীতে ঘুরতে গিয়ে এরকম ছবি দেখেছো, একদম পূর্ণ চন্দ্র আলোয় আলোকিত। একে আমরা বলি পূর্ণিমা। কি করে ঘটছে বলো তো? দেখো কি করে ঘটছে না, ধরো একদিকে আছে চাঁদ, পৃথিবীর একদিকে রয়েছে চাঁদ, আর আরেকদিকে রয়েছে সূর্য। তাহলে সূর্যের আলো পৃথিবীকে যেমন আলোকিত করছে, তেমনি চাঁদকেও আলোকিত করছে। এই ক্ষেত্রে চাঁদের আলোকিত অংশটা দেখো কোন দিকে রয়েছে, যেটা পৃথিবীর অন্ধকার অংশ সেই দিকে মুখ করে রয়েছে। অর্থাৎ পৃথিবীর রাতের যে অংশটা, সেই অংশ থেকে আমরা চাঁদের এই আলোকিত অংশ বা চাঁদের যে দিনের অংশ, তাকে আমরা দেখতে পাচ্ছি। তাই চাঁদকে আমরা ওই পৃথিবীর অন্ধকারের মধ্যে আলোকময় একটা বস্তু হিসাবে দেখতে পাই। এই যে ঘটনা, একেই বলা হচ্ছে পূর্ণিমা। আমরা মডেলটায় এসো আবার একবার দেখে নিই যে ঠিক কোন অবস্থানে থাকলে পরে আমরা তাকে পূর্ণিমা বলতে পারি। আমি একটু আগেই দেখো ছবিতে দেখালাম কি, যে চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থান, পৃথিবীর একদিকে সূর্য এবং আর একদিকে চাঁদ। মডেলেও দেখো ঠিক সেরকম, যখন পৃথিবীর একদিকে সূর্য এবং একদিকে চাঁদ, এবং তখন কি হচ্ছে না, এই যে সূর্যের আলো, এই সূর্যের আলো
পৃথিবীর ওপরে পড়ে বাকি যে আলোটা সেটা গিয়ে এই চাঁদে পড়ছে। ফলে পৃথিবীর এই দিকটা হচ্ছে তখন অন্ধকার দিক, এটা হচ্ছে রাত। এই রাতের অংশ থেকে আমরা চাঁদের আলোকিত অংশ অর্থাৎ চাঁদের দিনের অংশটাকে দেখতে পাচ্ছি। এই যে ঘটনাটা, এইটাই হচ্ছে পূর্ণিমা। তাহলে এই যে পূর্ণিমা যে ঘটলো, এই পূর্ণিমা কিন্তু পৃথিবীর একটা জায়গা থেকেই একদিনে দেখা যাবে। এমন নয় যে চাঁদের পূর্ণিমা পৃথিবীর গোটা পৃথিবীটা থেকেই একসাথে একই সময় দেখা যাবে। যে অংশটায় রাত, সেই অংশটা থেকে যখন চাঁদের পূর্ণিমা দেখা যাবে, পৃথিবীর যে অংশটায় দিন, ঠিক সেই সময় তো নিশ্চয়ই সেই সময় চাঁদের পূর্ণিমাকে দেখা যাবে না। সেই অংশে যখন গিয়ে আবার রাত হবে, তখন চাঁদের অবস্থানের সাপেক্ষে তখন পূর্ণিমাকে আমরা দেখতে পাবো। তাহলে এই রকম ভাবে অবস্থান পরিবর্তন করতে করতে যদি এরকম হয় যে চাঁদ, পৃথিবী আর সূর্য এমন একটা রেখায় এলো যখন কিনা পৃথিবী আর তার একদিকে চাঁদ আর আরেকদিকে সূর্য, এটা একেবারে এক সরল রেখায় চলে এসেছে, এমন যদি ঘটে তখন কি হতে পারে? দেখো, সূর্যের যে আলো, এই সূর্যের আলো পৃথিবীরকে ছাড়িয়ে গিয়ে চাঁদে পড়ছে। অর্থাৎ পৃথিবীর যে ছায়া, সেই ছায়াটা ঠিক একইভাবে চাঁদের কিছু অংশকে তো আড়াল করছে। যেমন আমরা দেখেছিলাম যে এর আগে যখন অমাবস্যা হচ্ছিল, তখন চাঁদের ছায়াটা কিছু সময় পৃথিবীতে এসে পড়ছিল, অর্থাৎ তখন চাঁদ সূর্যকে আড়াল করছিল। ঠিক একইভাবে সূর্যের আলোটা চাঁদে গিয়ে পড়ার ক্ষেত্রে কোনো একটা অবস্থান থাকে যখন কিনা পৃথিবী তাকে আড়াল করে ফেলে। সেই যে অবস্থানটা, সেই অবস্থানেই ঘটে হলো চন্দ্রগ্রহণ। যখন কিনা পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ছে এবং আমরা কোনোভাবেই চাঁদকে আর দেখতে পাচ্ছি না, কারণ তখন সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ার ক্ষেত্রে পৃথিবী বাধা সৃষ্টি করছে। কিরকম? এসো মডেলটাতে আমরা আরো একবার দেখে নিই যে ঠিক কোন অবস্থান থাকলে পরে এই ঘটনাটা ঘটতে পারে। দেখো, আমি যদি ঠিক এই রকম একটা অবস্থানে থাকি যখন কিনা চাঁদ, সূর্য এবং পৃথিবী, বা বলা যায় সূর্য, পৃথিবী এবং চাঁদ একেবারে এক সরল রেখায় অবস্থান করছে, সেই রকম যদি অবস্থান হয়, তখন সূর্যের আলোটা এই যে পৃথিবীকে ছাড়িয়ে এসে যখন এই যে চাঁদে পড়ছে, এই অবস্থান থাকলে পরে পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে এবং কোনোভাবেই সূর্যের আলোর কোনো অংশই চাঁদে এসে আর পড়তে পারে না। আমি যদি চাঁদকে সামান্য একটু এদিক বা এদিকে সরিয়ে দিই, তখনই কিন্তু দেখো, আমি সামান্য একটু এদিকটা সরিয়ে দিলে পরেই কিন্তু এই সূর্যের আলো গিয়ে চাঁদে পড়ে যাবে। বা আমি যদি এটাকে আরেকটু সামান্য এদিকে সরিয়ে দিই, তাহলেও কিন্তু সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ে যাবে এবং পৃথিবীর অন্ধকার অংশ থেকে আমরা এই চাঁদের সেই আলোকিত অংশ বা দিনের অংশটাকে দেখতে পাবো। কিন্তু যখনই এটা এই একদম এক লাইনে চলে আসবে, তখন কিন্তু পৃথিবীর ছায়া চাঁদে এসে পড়বে। অর্থাৎ সূর্যের আলো আসার ক্ষেত্রে পৃথিবী আড়াল হিসাবে কাজ করবে। সূর্যের আলো চাঁদের উপরে এসে পড়ার ক্ষেত্রে পৃথিবী তখন আড়াল হিসাবে কাজ করবে। ফলত পৃথিবীর ছায়া
পুরো চাঁদের উপরে অন্ধকার একটা অংশ তৈরি করবে এবং পৃথিবী থেকে আমরা চাঁদকে আর তখন দেখতে পাবো না। সেই ঘটনাটাকেই আমরা বলবো চন্দ্রগ্রহণ। যেমন দেখো, এই যে আমাদের স্লাইডে যেটা বি অংশ, এই অংশটাতে হচ্ছে আমাদের যেটা এ অংশ সেখানে হচ্ছে পূর্ণিমা ঘটছে, কিন্তু যেটা বি অংশ সেখানে চন্দ্রগ্রহণ ঘটছে, কারণ সেখানে আমাদের পৃথিবীর যে ছায়া সেটা গিয়ে চাঁদে পড়ছে। এ অংশে তখন দেখো লাইনটা কিন্তু আর তখন স্ট্রেট লাইন নেই, সরল রেখা নেই, ফলে সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ার ক্ষেত্রে পৃথিবী সম্পূর্ণ আড়াল হিসাবে কাজ করছে না। ফলে এ যে অংশ সেই অংশে পূর্ণিমা ঘটতে পারছে, কিন্তু বি অংশে যেহেতু একই সরল রেখায় অবস্থিত হয়ে যাচ্ছে, ফলে তখন চন্দ্রগ্রহণ ঘটে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা পৃথিবীর একটা বিন্দুর সাপেক্ষে পুরো বিষয়টাকে দেখি, তখন এরকমই দেখব যে এ বিন্দু, যেটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, যে এ বিন্দুতে দেখো, আমি যদি ডান দিকের ছবিটা দেখি তাহলে অমাবস্যা ঘটছে। অর্থাৎ এখানে দেখো সেই পৃথিবী এবং সূর্যের মাঝখানে রয়েছে চাঁদ, এবং চাঁদের অন্ধকার অংশটা পৃথিবীর দিকে মুখ করে আছে, এবং তখন অমাবস্যা ঘটছে। এরপরে কি হচ্ছে, আস্তে আস্তে চাঁদ এগিয়ে যাচ্ছে এবং চাঁদ তার কক্ষপথ ধরে এগিয়ে যাচ্ছে, এবং অমাবস্যার দিনটাকে যদি আমরা শুরুর দিন ধরি তাহলে 4 নাম্বার দিনে কিরকম অবস্থান সেটা দেখতে পাচ্ছি। এরপরে 8 নাম্বার দিন, যাকে আমরা অষ্টমী তিথি বলছি, অষ্টমী তিথিতে আমরা আধখানা চাঁদ দেখতে পাই, কারণ তখন চাঁদের আমরা আলোকিত অংশ এবং অন্ধকারাচ্ছন্ন অংশ এইটা আমরা আধখানা বা মাঝামাঝি বা 50% আমরা দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে আরো 8 দিন পরে আমরা চাঁদকে এমন অবস্থানে দেখতে পাচ্ছি যখন কিনা সূর্যালোক পৃথিবীতে যেমন এসে পড়ছে তেমনি চাঁদেও গিয়ে পড়ছে, এবং পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন অংশ থেকে চাঁদের আলোকিত অংশটা দেখতে পাচ্ছি, ফলে আমরা পূর্ণিমাকে আমরা দেখতে পাচ্ছি। এই যে অমাবস্যা থেকে পূর্ণিমায় যে চাঁদের যাত্রাপথ, একে বলা হয় শুক্লপক্ষ। 15 দিনে এক পক্ষ হয়, এবং এই অমাবস্যা থেকে পূর্ণিমায় যাওয়ার যে সময়কাল এটা হলো 15 দিন। এরপরে যদি আমরা পূর্ণিমা থেকে ওই একইভাবে অমাবস্যার দিকে যাত্রা করি, তাহলে পূর্ণিমা থেকে তার ঠিক 8 দিন পরে অর্থাৎ অষ্টমী তিথিতে আমরা আবার সেই আধখানা চাঁদকে দেখতে পাবো, এবং 15 দিন পরে আবার অমাবস্যাকে পাবো। এই পূর্ণিমা থেকে অমাবস্যায় যে যাত্রা, একে এই সময়কালকে বলা হয় কৃষ্ণপক্ষ। কৃষ্ণ মানে কালো, অর্থাৎ আলো থেকে অন্ধকারের দিকে যাত্রা, তাই এই সময়টাকে বলা হচ্ছে কৃষ্ণপক্ষ। এই যে আমি পুরো ঘটনাটা বললাম যে অমাবস্যা থেকে 15 দিন পরে পূর্ণিমা, পূর্ণিমা থেকে 15 দিন পরে আবার অমাবস্যা, দেখো এই পুরো ঘটনাটাই কিন্তু ঘটলো এ বিন্দুর সাপেক্ষে। অর্থাৎ পৃথিবীর সমস্ত জায়গা থেকে যে একই সময়ে আমরা একই ঘটনা দেখতে পাবো তা কিন্তু নয়। একটি বিন্দুর সাপেক্ষে যখন আমরা অমাবস্যা দেখছি, সেই বিন্দুর সাপেক্ষে তার 8 দিন পরে আমরা আধখানা চাঁদ দেখছি, তারও 8 দিন পরে আমরা পূর্ণিমা ঘটতে দেখছি, তার 8 দিন পরে আমরা আবার সেই অষ্টমী তিথিতে আধখানা চাঁদ, এবং তারও 8 দিন পরে আবার অমাবস্যাকে দেখতে পাচ্ছি। এখন তোমাদের এইখানে একটা মনে প্রশ্ন আসতে পারে যে শুরুতে তো আমি বলেছিলাম যে চাঁদের ঘুরতে সময় লাগে 29 দিন 12 ঘন্টা বা 29.5 দিন। তাহলে আমি যখন এই হিসাবটা দিলাম যে অমাবস্যা থেকে পূর্ণিমা এবং পূর্ণিমা থেকে আবার অমাবস্যা, সেটা তো প্রায় 30 দিনেরও বেশি সময় লেগে গেল। এটা কি করে হলো? কারণ এই সময়ে চাঁদ তার নিজস্ব
কক্ষপথে যেমন ঘুরেছে, পৃথিবীও কিন্তু তার নিজস্ব কক্ষপথে ঘুরেছে। অর্থাৎ কেউই কিন্তু স্থির অবস্থায় নেই। তাই চাঁদের তার নিজস্ব কক্ষপথে এক পাক ঘুরে আসতে 29.5 দিন লাগলেও পৃথিবীর সাপেক্ষে যখন আমরা তার এই পুরো ঘুরে আসাটাকে দেখছি, তখন কিন্তু সময়টা একটু বেড়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা এই আলোচনা যতটুকু আমি করলাম সেখান থেকে নিশ্চয়ই বুঝতে পারলে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা এটা হলো সৌরজগতের একটা প্রাকৃতিক ঘটনা। চাঁদ, সূর্য এবং পৃথিবী তাদের অবস্থানের সাপেক্ষে কখনো সূর্য, পৃথিবী এই দুটোর মাঝখানে চাঁদ চলে আসে, ফলে সূর্যের আলো আড়াল হয়ে যায় চাঁদের দ্বারা। আবার কখনো চাঁদ আর সূর্য তার মাঝখানে পৃথিবী চলে আসে, ফলে পৃথিবী চাঁদের, সূর্যের আলোকে পৌঁছতে আড়াল হয়ে দাঁড়িয়ে যায়। এই যে লুকোচুরি খেলা, এই লুকোচুরি খেলারই রেজাল্ট কি না এই অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। এর সাথে কিন্তু কোনো রাক্ষস, কোনো পৌরাণিক যে বিভিন্ন আমরা কাহিনীগুলো শুনি, অর্থাৎ কোনো কুসংস্কার কোনোভাবেই কিন্তু জড়িত নয়। খুব স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। তাই সূর্যগ্রহণ যখন ঘটে তখন এই জিনিসটা খাওয়া উচিত নয়, স্নান করা উচিত নয়, শুয়ে থাকা উচিত নয়। এই যে আমরা ঘটনাগুলো শুনি বা অনেক সময় আমরা কাঁসি বাজাই, অনেক কিছু বাজাই যে আমরা দৈত্যকে, দানবকে আমরা দূর করে দেব, কিন্তু এইগুলোর কোনো প্রয়োজনই নেই। কারণ সূর্য, চন্দ্র এদেরকে দূর করে দিলে কি আমাদের চলবে? এরাই তো আমাদের সব শক্তির উৎস, তাই না? তাই এদেরকে আমরা সাথে নিয়ে যুক্তি দিয়ে পুরো বিষয়টাকে বুঝে আমরা জিনিসগুলোকে নিজেরাও বুঝবো এবং অন্যদেরও বোঝাবো। এই প্রসঙ্গে তোমাদের একটা মজার ঘটনা দেখাই। তোমরা বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম শুনেছ? দেখো তিনি কি বলেছিলেন। তিনি একবার বলেছিলেন যে আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়িয়া চন্দ্রগ্রহণ হয়। তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাশও করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল, করতাল, শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। দেখো তোমরা কিন্তু এরকম করবে না। তাহলে চন্দ্রকে কি রাহু গ্রাস করে? না। গ্রহণ মানে কি? যে কাউকে নেওয়া। আসলে যখন চন্দ্রগ্রহণ হয় তখন সূর্যের আলোটাকে পৃথিবী পুরোপুরি নিয়ে নেয় ও সেই আলোটা মোটেও চাঁদের কাছে পৌঁছতে দেয় না। ঠিক একইভাবে যখন সূর্যগ্রহণ হয় তখন সূর্যের আলোটা চাঁদ পুরোপুরি নিয়ে নেয়। সেই আলো এতটুকুও তখন পৃথিবীতে এসে চাঁদ পৌঁছতে দেয় না। এইভাবেই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়। তাই যে সমস্ত বিভিন্ন কুসংস্কারগুলো তোমরা এতদিন ধরে শুনে এসেছো, সেইগুলোকে একদম মন থেকে দূরে সরিয়ে ফেলো। শুধু যেটা করতে হবে সেটা কি? কখনোই সূর্যগ্রহণকে তোমরা কিন্তু খালি চোখে দেখবে না। দেখবে কি দিয়ে? দেখো যে চশমাটা আমি দেখাচ্ছি সেটা দিয়ে। আসলে সূর্য যখন আড়ালে চলে যায় তখন সূর্য থেকে যে রশ্মি আসে, সেই রশ্মির মধ্যে এমন কিছু উপাদান থাকে, এই উপাদানগুলোর কথা তোমরা যখন আরো একটু বড় হবে তখন জানতে পারবে, যা কিনা আমাদের চোখের পক্ষে ক্ষতিকারক। তো সেই যাতে সেই চোখ আমাদের সেইভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই বিশেষ চশমা ব্যবহার করা উচিত। এই চশমা তোমরা নিজেরাও বাড়িতে তৈরি করতে পারবে। দেখো এখানে যেমন একটা থার্মোকলের যে থালা, অথবা তোমরা যে পিচ বোর্ড, সেই বোর্ড আর
যে যে ক্যামেরার যে ফিল্ম থাকে সেই ফিল্ম দিয়ে বা যেটা তোমরা যে এক্সট্রা প্লেটের যে ফিল্মগুলো থাকে সেই ফিল্মগুলো দিয়ে তোমরা সেটাতে আটকে তোমরা এই চশমা তৈরি করে নিতে পারবে। এবং সূর্যগ্রহণ দেখার জন্য কিন্তু সবসময় এই চশমার ব্যবহার করা উচিত। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা সূর্যের, চাঁদের এই যে অবস্থান, এই যে অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী তিথি, এই বিভিন্নভাবে চাঁদের যে অবস্থান, সূর্যের অবস্থান, এর প্রভাব কিন্তু আমাদের পৃথিবীর ওপরে বিভিন্নভাবে রয়েছে। সবচেয়ে বড় প্রভাবটা কোথায় রয়েছে জানো? সেটা হলো আমাদের পৃথিবীর যে জলভাগ, সে জলভাগের ওপরে, জোয়ার এবং ভাটা। কেন জোয়ার এবং ভাটা হয়? আসলে এই যে পৃথিবী, এই পৃথিবী যে ঘুরছে, এই ঘোরার জন্য একটা তার ঘূর্ণন বল তৈরি হয়। তো এই বলটাকে বলা হয় কোরিওলিস বল। এই ঘূর্ণন বল তৈরি হয় বলেই পৃথিবীর থেকে সবকিছু বাইরে ছিটকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। কিন্তু না, আমরা কেউ ছিটকে যাই না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি আবার আমাদেরকে টেনে নেয়। ধরো তোমরা দুজন বন্ধু, দুজনে হাত ধরাধরি করে ঘুরলে, ঘুরলে মানে হচ্ছে যে দুজনের হাত দুজনে ধরে আছো, এবার সেই তোমরা খেলো না, গো 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 করে তোমরা খেলো না, গোল হয়ে হয়ে ঘুরছো। কিন্তু ঘোড়া যেই তোমরা থামাবে, যদি দুজনের হাত দুজনের ছেড়ে দাও, কি ঘটে? দুজনের ছিটকে যাও। পৃথিবীর ক্ষেত্রে এরকম ঘটতে পারে, যেহেতু পৃথিবীর এই ঘূর্ণনের ফলে একটা ঘূর্ণন শক্তি তৈরি হচ্ছে। আর এই যে চাঁদ আর এই যে সূর্য, এদের আছে কি? এদের আছে আকর্ষণী শক্তি, অভিকর্ষজ শক্তি, অর্থাৎ তাদের নিজেদের কেন্দ্রের দিকে টানার একটা শক্তি। তোমরা জানো যে পৃথিবী থেকে সূর্য অনেক গুণ বড়। তাহলে পৃথিবী থেকে সূর্য যদি অনেক গুণ বড় হয়, তাহলে সূর্যর যে টান, সেটাও নিশ্চয়ই অনেক বেশি হবে। তো পৃথিবীর ওপরে যে জলভাগ রয়েছে, যার কিনা স্থিতিশীলতা সবচেয়ে কম, সে এই যে বাইরে থেকে চাঁদ সূর্যর যে আকর্ষণ এবং পৃথিবীর যে ঘূর্ণন শক্তি, তার দ্বারা প্রভাবিত হয় সবচেয়ে বেশি। ও সহজেই ছিটকে যায়। কেমন করে? এসো দেখে নি যে চাঁদ সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে ও কিভাবে ছিটকে যায়। দেখো, চাঁদ এবং সূর্য আমরা একটু আগেই দেখেছি যে এইভাবে অবস্থান করতে পারে পৃথিবীর সাপেক্ষে। ফলে কখনো জল চাঁদের দিকে বেড়ে যায়, কখনো জল সূর্যের আকর্ষণের দিকে বেড়ে যায়। এবং এই জলের তার যে স্বাভাবিক উচ্চতা, পৃথিবীর যে বিভিন্ন সাগর মহাসাগরের যে জল আছে, মূলত সেই জল, সেই জল এই যে বেড়ে যাওয়া বা নদীর জল, এই জলের যে স্বাভাবিক যে উচ্চতা রয়েছে, সেই উচ্চতার বৃদ্ধির ঘটনাকেই বলা হয় জোয়ার। কিভাবে ঘটছে? এই রয়েছে পৃথিবী আর এই রয়েছে সূর্য। এবার ধরো চাঁদের অবস্থান রয়েছে এখানে। এই অবস্থায় চাঁদ আর সূর্য দুজনে মিলে দেখো পৃথিবীর যে জলভাগ তাকে টানছে। খুব স্বাভাবিকভাবেই এই টান যথেষ্ট জোরে হচ্ছে। ফলে এ যে বিন্দু, এই বিন্দুতে জলের উচ্চতা অনেকটা সহজেই অনেকটা বেড়ে যায়। বি বিন্দুতেও কিন্তু জলের উচ্চতা বাড়ে। কি করে বাড়ে? বিকর্ষণী শক্তি কাজ করার জন্য। এ বিন্দুতে যে চাঁদ এবং সূর্যের যে সম্মিলিত আকর্ষণ শক্তি কাজ করছে, ঠিক একইভাবে বি বিন্দুতে একটা বিকর্ষণ শক্তি কাজ করছে। ফলে বি বিন্দুতেও জলের উচ্চতা বেড়ে যায়। এবার এই যে চাঁদ, এই চাঁদ যদি এখন এই অবস্থানে আসে, অর্থাৎ সেই অষ্টমী তিথির অবস্থান, তখন কি ঘটবে? তখন ডি বিন্দুতে দেখো জোয়ারের প্রাবল্য অনেক বেশি। কেন বলো তো?
তোমরা বলবে এখন তো সূর্যও জলকে টানছে, চাঁদও জলকে টানছে, ঠিক তাই, কিন্তু এখন চাঁদ পৃথিবীর অনেকটাই কাছে রয়েছে, ফলে চাঁদের আকর্ষণী যে শক্তি তার মাত্রা অনেক বেশি হবে। এবার যদি আমরা চাঁদকে যদি আরো কিছুটা তার পথে এগিয়ে গিয়ে দেখতে পাই, তখন কি অবস্থান? এখন পৃথিবীর একদিকে চাঁদ, একদিকে সূর্য, সেই পূর্ণিমা তিথির অবস্থান। এই অবস্থায় কি হচ্ছে? এই অবস্থায় চাঁদ এবং যে সূর্য সেটা দুদিকেই টানছে, এবং তখন বি বিন্দুতে চাঁদের তখন পৃথিবীর জোয়ার ঘটছে। এরপরে দেখো কি ঘটছে, এরপরে চাঁদ আবার সেই অষ্টমী তিথির অবস্থানে যাচ্ছে, এবং তখন দেখো সি বিন্দুতে জোয়ারের প্রাবল্যটা কিন্তু বেড়ে গেছে। ঠিক যেভাবে যে কারণে ডি বিন্দুতে জোয়ারের প্রাবল্য ঘটেছিল, ঠিক একইভাবে সি বিন্দুতে জোয়ারের প্রাবল্য বেড়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, যেখানে জোয়ারের প্রাবল্য নেই সেই অঞ্চলটাতে কি হয়? সেই অঞ্চলটাতে ভাটার সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই যে চাঁদ, সূর্য এবং পৃথিবীর এই বিভিন্ন অবস্থান বিভিন্ন সময়ে জোয়ার এবং ভাটা তৈরি করছে। চাঁদ, সূর্য, পৃথিবী যদি একই সরল রেখায় অবস্থান করে তখন সেই অবস্থানটাকে বলা হচ্ছে সিজিগি অবস্থান। এর মধ্যে যখন কিনা চাঁদ এবং সূর্য পৃথিবীর একই দিকে থাকছে, অর্থাৎ দুজনে সম্মিলিতভাবে পৃথিবীর ওপরে তাদের প্রভাব ফেলছে, তাকে বলা হয় সংযোগ অবস্থান, অর্থাৎ তারা যুগ্মভাবে প্রভাব ফেলেছে। এই সংযোগ অবস্থানে হয় ভরা জোয়ার, দুজনে মিলে টানছে, তাদের জোর অনেক বেশি, ফলে জোয়ারের প্রাবল্যও বেশি। আবার এই যে অবস্থান, যখন কিনা সূর্য আর পৃথিবী তার আর এক দিকে থাকছে চাঁদ, অর্থাৎ পৃথিবীর জলভাগকে চাঁদ টানছে একদিক দিয়ে, সূর্য টানছে আর এক দিক দিয়ে, দুজনের মধ্যে একটা প্রতিযোগিতা, দুজনের টানের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে। এই অবস্থানকে বলা হয় প্রতিযোগ অবস্থান। এই অবস্থানেও কিন্তু ভরা জোয়ার ঘটে, কারণ এখানে দুজনের আকর্ষণী শক্তি এবং একইভাবে দুজনের বিকর্ষণী শক্তি দুটোই কিন্তু ওই এ এবং বি বিন্দুতে কাজ করছে। এই যে ঘটনাটা তোমরা আগেই জানো, যে যেখানে যখন আমরা সংযোগ অবস্থান দেখাচ্ছিলাম সেইটা ছিল অমাবস্যা তিথি, এবং যখন কিনা আমরা প্রতিযোগ অবস্থা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পূর্ণিমা তিথি। তাহলে এই ভরা জোয়ার এটা ঘটবে সংযোগ অবস্থানে এবং অমাবস্যা তিথিতে, আর প্রতিযোগ অবস্থান সেটা পূর্ণিমা তিথিতে, তখনও আমরা ভরা জোয়ার দেখতে পাবো। অষ্টমী তিথির ক্ষেত্রে কি হচ্ছে? চাঁদ, সূর্য, পৃথিবীর মূলত সমকোণে অবস্থান করছে, ফলে ওদের যে আকর্ষণী শক্তি, সেই আকর্ষণী শক্তি কিন্তু সম্মিলিতভাবে হচ্ছে না, এবং বিকর্ষণী শক্তির কোনো প্রভাব সেইভাবে আমরা দেখতেও পাচ্ছি না। ফলত এই সময়, এই অষ্টমী তিথিতে জোয়ারের প্রাবল্য বেশ কম থাকে। জোয়ার ঘটে কিন্তু জোয়ারের প্রাবল্য বেশ কম থাকে। যেহেতু জোয়ারের প্রাবল্য কম থাকে, তাই এই যে ঘটনা, একে বলা হয় মরা জোয়ার। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে চাঁদ, সূর্য আর পৃথিবীর বিভিন্ন অবস্থানের জন্য কিভাবে অমাবস্যা হয়, পূর্ণিমা হয়, কখন আমরা পুরো চাঁদ দেখতে পাই, কখন আমরা আধখানা চাঁদ দেখতে পাই, কখন এই চাঁদ, সূর্য, পৃথিবীর অবস্থানের জন্য একজনের সম্পূর্ণ আড়ালে আর একজন চলে যায়, আর
এই তাদের বিভিন্ন অবস্থানের জন্যই কিভাবে পৃথিবীর জল ফুলে ফেঁপে উঠে জোয়ার তৈরি করে। তাহলে এই ঘটনাগুলো তোমরা এবার কিন্তু প্রত্যেক দিন প্রকৃতির সাথে গিয়ে পর্যবেক্ষণ করবে। দেখো তো, বইয়ের পাতায় পড়া লাইনগুলো, এই ক্লাসে দেখা, ক্লাসে শোনা শব্দগুলো তোমরা সত্যি সত্যি প্রকৃতির মধ্যে খুঁজে পাও কিনা। খুব ভালো থেকো। আজকের ক্লাস এই অবধি।